হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 আমাদের সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাপ, ভৌত পরিবেশ থেকে তাপটা আমরা পড়ছিলাম, ঠিক আছে? তো তাপের আমাদের 10 নম্বর পেজ পর্যন্ত হয়ে গেছে, এতটা পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন আমরা এখান থেকে পড়াটা শুরু করব। ওকে, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এর আগে অলরেডি তাপের পরপর 3টে ভিডিও তোমাদের দিলাম, যারা দেখোনি, মিস করে গেছো, প্রত্যেকে প্লেলিস্টে যাবে, প্লেলিস্ট থেকে অবশ্যই দেবে। তাপ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, এখান থেকে প্রচুর প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে। সো লাইন ভিত্তিক বোঝানোর রিকোয়েস্ট ছিল তোমাদের, লাইন ভিত্তিক পড়াটা বুঝিয়ে দিচ্ছি। এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, সেগুলো তো দেখে নেবেই। লাইন ভিত্তিক পড়াটা ভালো করে ফলো করো। আর ম্যাথ ডিভিএস ম্যাডামে কালকে তোমাদের ইংলিশের ক্লাস বা গণিতের ক্লাস কিছু একটা আসবে। সো চ্যানেলে চোখ রাখবে ম্যাথ ডিভিএস ম্যাডামে। শুরু করা যাক। দেখো, বলছে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন, এসো একটা পরীক্ষা করা যাক। তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন। ওকে, আমরা কিছু গ্লাস দেখতে পাচ্ছি, কি দিয়েছে এবার আমরা একটু দেখব। বলছে ঘরের উষ্ণতা ধরো 25 ডিগ্রি সি। তাহলে একটা গ্লাস নাও। ওকে, এবার গ্লাসটার মধ্যে একটা বড় মাপের, গ্লাসের মধ্যে রাখা যায় এমন আর কি। ওকে, গ্লাসের মধ্যে একটা বড় মাপের বরফের টুকরো নাও, ঠিক আছে? মানে গ্লাসে ঢোকে এরকম আর কি। যদি একটা থার্মোমিটার দিয়ে তুমি বরফটার উষ্ণতা মাপতে, তাহলে তুমি থার্মোমিটারে এই পার্ট 0 ডিগ্রি সিতে পেতে। বুঝলে, বরফটা যদি থার্মোমিটার দিয়ে মাপতে, ওই বরফটাকে যদি থার্মোমিটারে মাপা হয়, তাহলে এর উষ্ণতা কত পাবো আমরা? 0 ডিগ্রি। মানে বরফ জমে কিসে? না 0 ডিগ্রিতে বরফ গিয়ে জমে, 0 ডিগ্রি সিতে। ওকে, নেক্সট পরের পেজে কি বলেছে? পরের পেজ বলছে এই অবস্থায় কিছুক্ষণ রেখে দাও এবং কি ঘটনা তা লক্ষ্য করো। দেখতে পাচ্ছ বরফটা গলে আর জলে পরিণত হচ্ছে, গলছে আর জলে পরিণত। দেখো, একটা বরফ যদি ফ্রিজ থেকে বার করো, বার করে তুমি একটা গ্লাসে রাখবে, কিছুক্ষণ পর আমরা দেখি ওটা আস্তে আস্তে গলে জলে পরিণত হয়, এটা স্বাভাবিক। ওকে, এবার আবার থার্মোমিটার দিয়ে বরফটার উষ্ণতা পরিমাপ করো, বরফটা আবার মাপতে বলছে। দেখা যাবে এবারে বরফের উষ্ণতা 0 ডিগ্রি সি, অর্থাৎ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, মাথায় থাকে জানো। এবার গ্লাসটার গায়ে হাত দিয়ে দেখো, বলে গ্লাসটার গায়ে হাত দাও, দেখবে গ্লাসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। গ্লাসটা কি হয়েছে? না ঠান্ডা হয়ে গেছে। কেন, গ্লাসের মধ্যে যদি বরফ রাখো, তুমি দেখবে বিশেষ করে তুমি যদি স্টিলের গ্লাসে করো, এটা বিশেষ করে বুঝতে পারবে গ্লাসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ওকে, যদি তুমি থার্মোমিটার দিয়ে গ্লাসটার উষ্ণতা মাপতে, তবে দেখতে উষ্ণতা 25 ডিগ্রির চেয়ে অনেক কমে গেছে। স্বাভাবিক কথা, তুমি সাধারণত ঘরের টেম্পারেচার 25 ডিগ্রি, যদি বরফটা গ্লাসে রাখা হয়, বরফটা গললে কি হবে? গায়ে একটা ঘাম 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 মতো জমা হয়, তাই তো? বরফটা, গ্লাসটার যে উষ্ণতাটা হয় সেটা কিন্তু অনেকটা কমে যায়। তো ঘরের যে উষ্ণতা, তার চেয়ে কিন্তু উষ্ণতাটা কম হয়, অর্থাৎ গ্লাসটা অনেকটা বেশি ঠান্ডা হয়। তাহলে এবার আমরা কি পড়বো? বলছে নিচের সরণিটা পূরণ করো। ভালো কথা। বলছে পরীক্ষা শুরুর আগে, আচ্ছা, পরীক্ষা চলাকালীন অবস্থা, উষ্ণতা বাড়ছে কমছে নাকি একই রয়েছে? কি দিয়েছে দেখি। বলেছে বরফের উষ্ণতা 0 ডিগ্রি সি। আচ্ছা, তাহলে পরীক্ষা চলাকালীন অবস্থায় উষ্ণতা বাড়ছে কমছে নাকি একই রয়েছে? দেখো, বরফের উষ্ণতা কিন্তু একই থাকবে, তো আমরা লিখব একই থাকবে। এবার কি বলেছে? গ্লাসের উষ্ণতা কি হবে? গ্লাসের উষ্ণতা কম হবে, যা ছিল তার চেয়ে কমে যাবে। দেখো, যত ঠান্ডার দিকে যাওয়া মানে কমে যাওয়া, আর গরমের দিকে যাওয়া মানে বেড়ে যাওয়া, মানে এইটুকু তোমাদের নর্মাল ভাবে বোঝালাম, ঠিক আছে? যত তোমার টেম্পারেচারটা কমবে, অর্থাৎ ঠান্ডা হবে, যত বাড়বে তত গরম লাগবে, ঠিক আছে? তাহলে এটা লিখবো কমে যাবে বা কমতে থাকবে। ওকে, কমে যাবে হলো। তাহলে এখানটা একটু পড়ে নেবে, আর ওইখানটা বলছি, সরি, এখানটা একটু পড়ে নেবে, ঠিক আছে? এটা তুমি দেখিয়ে দিলাম এই জায়গাটা। শুধু একটা কথা এখান থেকে আমি শুধু বলে রাখি, ভালো করে শুনে নাও। বরফ গলার জন্য আমাদের কি দরকার? একটা তাপের দরকার। এই তাপ বরফ কোথা থেকে নেয়? না আশেপাশের যে পরিবেশ বা পারিপার্শ্বিক পরিবেশ, ওকে, সেখান থেকে সংগ্রহ করে। ফলে কি হয়? না গ্লাসের উষ্ণতাটা কমে যায়। ওকে, বা আশেপাশের পরিবেশ বরফের ক্ষেত্রে কি ছিল? না গ্লাস ছিল। বরফটা কোথায় ছিল? গ্লাসের মধ্যে ছিল। তো সে গলার জন্য যে তাপটা প্রয়োজন, সে গ্লাস থেকে নিয়ে এসে, তার ফলে গ্লাসের তাপটা কি হয়েছে? না গ্লাসের তাপ বা উষ্ণতাটা কমে গেছে। এবার বরফের থেকে যে
তাপ লিনতাপ হিসাবে বরফের অবস্থার পরিবর্তনে কাজে লাগে। কি বললাম? বরফের থেকে গৃহীত তাপ লিনতাপ হিসাবে বরফের অবস্থার পরিবর্তনে কাজে লাগে। লিনতাপটা কি জিনিস? লিনতাপ হচ্ছে একই ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধু অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ করা হয় বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থের কি বলে না লিনতাপ বলা হয়। তাহলে কি বুঝলাম আমরা? বরফ যে তাপটা লিনতাপ হিসাবে গ্রহণ করছে তা বরফের অবস্থার পরিবর্তনে সেটা কিন্তু কাজে লাগছে, অর্থাৎ কঠিন বরফ সেটা তরলে পরিণত হচ্ছে। এই জন্য বরফ বা জলের উষ্ণতা কিন্তু একই থাকছে, কিন্তু বরফটা গলে যাচ্ছে শুধু। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে। নেক্সট আমাদের বলেছে এবার জেনে নাও পদার্থের অবস্থার পরিবর্তন কত রকমের হয়, নিচের তালিকা ভালো করে লক্ষ্য করো। কত রকমের হয় একটু দেখি। বলেছে তাপ গ্রহণ, কঠিন অবস্থা, তাপ তরল অবস্থা। তো তাপটা গ্রহণ করছে, ধরো বরফের ক্ষেত্রেই ধরো, কঠিন অবস্থার থেকে সেটা তরল অবস্থায় চলে যাচ্ছে। ওকে, এদিকে দেখো কি দিয়েছে, তাপ গ্রহণ তরল অবস্থা থেকে বাষ্পে হচ্ছে, তাপ বর্জন হচ্ছে এদিকে। ওকে, তাপ বর্জন হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এবার একটু দেখবো এখানে কি বোঝাতে চাইছে। বলছে এবারে নিচের সরণি পূরণ করো। বলছে পদার্থ কোন অবস্থা থেকে কোন অবস্থায় বদলাচ্ছে। কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন, তরল থেকে বাষ্প, বাষ্প থেকে তরল। তাহলে অবস্থার পরিবর্তনের নাম এখানে দিয়েছে গলন, অর্থাৎ কঠিন থেকে তরল যখন হচ্ছে এটা গলে যাচ্ছে, গলন। ঠিক আছে, লিনতাপ গ্রহণ করছে নাকি এটা বর্জন করছে? না, লিনতাপ যখন গ্রহণ করবে তখনই এটা গলে, তো এটা আমরা গ্রহণ লিখব, গ্রহণ করছে। আর লিনতাপের নাম হচ্ছে গলনের লিনতাপ। নেক্সট বলেছে তরল থেকে কঠিন, এবার তরল থেকে সেটা কঠিনে হচ্ছে, তাহলে কঠিনী ভবন এটাকে বলা হচ্ছে। তাহলে এটাই এক্ষেত্রে কি করছে, লিনতাপটা কি করছে না বর্জন করছে, ছাড়ছে। ওকে, নেক্সট এটা লিনতাপের নাম আমরা কি দিতে পারি না কঠিনী ভবনের লিনতাপ, এর নামটা আমরা দিতে পারি। কি দেবো? কঠিনী ভবনের লিনতাপ। ওকে, কঠিনী ভবনের এটা লিনতাপ। নেক্সট পরেরটা বলেছে তরল থেকে বাষ্প বাষ্পীভবন। তরল থেকে বাষ্প, এটা দিয়েছে বাষ্পীভবন। তো বাষ্পীভবন হতে গেলে তাপটাকে আমাদের কি করতে হবে না গ্রহণ করতে হবে, গ্রহণ দিয়েছে। কি পরিণত হচ্ছে না বাষ্পীভবনের লিনতাপ। লিনতাপ। নেক্সট বলেছে কি বাষ্প থেকে তরল ঘনীভবন, এটা হলো। এই ক্ষেত্রে কি হচ্ছে বাষ্প থেকে আবার কি হচ্ছে সেটা তরলে। তুমি ধোঁয়াটা দেখবে, ধরো কোনো বাষ্প হয়ে যাচ্ছে, ভাতই ধরো বাষ্প হচ্ছে, উপরে ধোঁয়াটা বেরোচ্ছে, সেই জায়গাটা যদি একটা থালা তুমি চাপা দাও দেখবে থালার গায়ে ড্রপলেটস হয়ে যাচ্ছে, সেটা খানিকক্ষণ পরে ওটা তরলে পরিণত হয় হয়তো। তাহলে বাষ্প থেকে তরল এটা হচ্ছে কি ঘনীভবন। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে লিনতাপটা বর্জন হচ্ছে, লিনতাপ বর্জন হচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো না ঘনীভবনের লিনতাপ। ঠিক আছে, তাহলে কঠিনী ভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ। ওকে, নেক্সট কি দিয়েছে, বলেছে একই ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন ওই পদার্থ বাইরের থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিনতাপ বলে বা লিনতাপ বলে বলতে পারি। একটু আগেই যেটা ডিসকাশন করলাম, দেখো একই ভরের কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না ঘটে, ধরো বরফ, এর উষ্ণতার পরিবর্তন হচ্ছে না কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে, মানে সেটা জলে পরিণত হয়েছে, তখন ওই পদার্থ বাইরের থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করছে। ওকে, অর্থাৎ সে তরল হওয়ার জন্য কি করেছিল,
গ্লাসের থেকে তাপটা নিয়েছিল, তবেই গিয়ে সে তরল হয়েছিল। সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনে লীন তাপ বলে। সেই যে তাপটা নিয়েছিল সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য লীন তাপ বলা হয়। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো দিয়েছে ক তালিকা ভালোভাবে লক্ষ্য করো। এর মধ্যে বিভিন্ন অবস্থার পরিবর্তনের জন্য বাইরের থেকে কতটা লীন তাপ গ্রহণ বা বর্জন করে তালিকার থেকে জেনে নাও। এটা তুমি একটু দেখে নেবে, একটা তালিকা দিয়েছে। নেক্সট এখানেও দিয়েছে একটা তালিকা, এখানেও একটা চার্ট দিয়েছে। এই চার্টটাও খুব ভালো করে পড়বে। দেখো এটা আমরা বলতে পারি যে 100 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলকে যদি আমরা 537 ক্যালোরি তাপ দিলে 100 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম বাষ্প পাওয়া যাবে। ক্লিয়ার? এটা কিন্তু এটাই বোঝানো হয়েছে, তো এটা দেখে নেবে। নেক্সট এখান থেকে প্রশ্ন আসে, দেখো কি বলেছে, হাতে স্পিরিট বা ইথার ঢাকলে ওই জায়গাটা ঠান্ডা অনুভূতি হয়। আসলে স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ। কি পদার্থ? উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়, মানে উড়ে যায় খুব তাড়াতাড়ি। তুমি দেখবে স্পিরিট, ঠিক আছে, ইথার, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়। আমরা যখন নেল পালিশ পরি তখন কি করি, আমরা হাত দিয়ে একটু চেপে নিই না, যাতে না স্পিরিটটা যাতে উড়ে না যায়, তাই তো? তো সেটাই বাষ্পীভবনের জন্য দরকার হচ্ছে লীন তাপ। স্পিরিট ওই লীন তাপ কোথা থেকে নেবে? স্পিরিট তখন আশেপাশের পরিবেশ বা হাতের থেকে সেই লীন তাপ সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তখন তাপ হারায়। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অঞ্চলের উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশে ঠান্ডা অনুভূতি হয়। এটা কিন্তু আসে, স্পিরিট বা ইথার যদি হাতে পড়ে, হাতটা কেন ঠান্ডা অনুভূতি হয়, তখন কিন্তু আমাদের এটাকে বলতে হবে। কেন যখনই আমরা হাতে দিয়ে হাতটা ঠান্ডা অনুভব করে, কেন স্পিরিট বা ইথার কি করে না, ওরা কিন্তু একটা তাপকে আমরা বলতে পারি যে স্পিরিট বা ইথার একটা উদ্বায়ী পদার্থ। তো কি করে, বাষ্পীভবন যখন হয়, এটা যখন উবে যায় আমরা বলতে পারি, ওর জন্য দরকার কি হয়? লীন তাপ। তো স্পিরিট বা ইথার আশেপাশের পরিবেশ বা হাত থেকে ওই লীন তাপটা সংগ্রহ করে। ফলে হাতের ওই অংশটা নিজের তাপটা হারায়, কেন সে তো লীন তাপটা নিয়ে নিয়েছে অলরেডি। স্পিরিট বা ইথার উবে যাওয়ার জন্য তাপটা সংগ্রহ করে নিয়েছে, তখন আশেপাশের অঞ্চল তুলনায় ওই অংশটা আমরা উষ্ণতা কমে যায়, আমরা ঠান্ডা অনুভব করি। এটাও আসে পরীক্ষায়। মাটির কলসির জল ঠান্ডা থাকে। আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তা বাষ্পীভবন ঘটে। যে ছিদ্রগুলো আছে ওটা দিয়ে জলটা বেরিয়ে আসে, ফলে দরকার হয় লীন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি ও কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লীন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে আমায় যদি প্রশ্ন করে, কিভাবে জাস্ট সেকেন্ড, আমায় যদি প্রশ্ন করে যে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গা ঠান্ডা লাগে কেন, উত্তর আমরা দেব স্পিরিট বা ইথার উদ্বায়ী তরল বলে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়, এবং হাতে স্পিরিট ঢাললে স্পিরিটের বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ হাত থেকে গ্রহণ করে, ফলে হাতের ওই অংশ তাপ হারায় এবং হাত ঠান্ডা হয়ে যায়। ক্লিয়ার? আমরা এইভাবে আনসারটা লিখব। যদি আমাকে প্রশ্ন করে যে মাটির কলসির জল ঠান্ডা বেশি হয় কেন অন্য কোনো পাত্রের তুলনায়, বা ধাতব পাত্রের তুলনায় মাটির কলসির জল বেশি ঠান্ডা হয় কেন, উত্তর আমরা কি দেব না, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওকে, ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে চুইয়ে বাইরে আসে এবং কি হয় না, বাষ্পীভূত হয়। ওই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীন তাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই পাত্রের জল গায়ে চুইয়ে বাইরেও আসতে পারে না, ফলে বাষ্পীভবনও হয় না, ঠান্ডাও হয় না। সিম্পলি এইভাবে লিখবো। আর কিছু আছে এখানে? আচ্ছা, বলেছে এখন দেখো যে তুমি কোন ঘটনাগুলো ব্যাখ্যা করতে পারো কিনা। স্নান করে ওঠার পরে পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয়, তো এটা আমাকে ব্যাখ্যা করতে দিয়েছে। হ্যাঁ, স্নান করে ওঠার পরে পাখা চালিয়ে দাঁড়ালে ঠান্ডা বোধ হয়। কিভাবে আমরা এটা হাইলাইট করতে পারি? বলতে পারি যে একটি থার্মোমিটারে বা একটি পারদ থার্মোমিটারে জলে ডুবিয়ে তারপরে বাইরে আনলে সেটি গায়ে জল লেগে থাকে, তাই তো?
এই জল বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিনতাপ কোথা থেকে নেয় না থার্মোমিটারের গায়ের থেকে সংগ্রহ করে। ফলে থার্মোমিটারের কুণ্ডের উষ্ণতা কমে এবং সঙ্গে সঙ্গে আমাদের কি হয়। আচ্ছা থাক, এত ডিটেলসে বলার দরকার নেই, বরঞ্চ এইভাবে বলো ব্যাপারটা, প্রশ্নটা উত্তরটা এইভাবে দাও। স্নান করে ওঠার পরে পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে পাখার হাওয়ায় দেহের উপরিভাগ থাকা যে জল সেটা কি হয় না খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। কি বললাম? উপরিভাগে থাকা জলটা খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ দেহ থেকে গৃহীত হয়। এই কারণে দেহ একটা ঠান্ডা অনুভূতি সৃষ্টি হয় বা ঠান্ডা অনুভব করে। কি বললাম? ছোট্ট করে সহজ করে বললাম। কি বললাম না, স্নান করে ওঠার পরে পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে পাখার হাওয়ায় দেহের উপরিভাগে থাকা জল কি হয় না খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ দেহ থেকে গৃহীত হয়। এই কারণে দেহ একটু ঠান্ডা অনুভব করে। হলো। নেক্সট বলেছে জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয়। জল দিয়ে ঘর মোছার পরে মেঝে ঠান্ডা হয়। হ্যাঁ হয়, জল দিয়ে ঘর মোছার পরে কিছুক্ষণ মেঝের উপরিভাগে ঠান্ডা থাকে, ঠিক আছে। কারণ কি, কিছু জল দিয়ে ঘর মোছার কিছুক্ষণ পরে মেঝের উপরিতলে থাকা জল দ্রুত হারে বাষ্পীভূত হয়। একই ব্যাপার, দ্রুত কি হয় না বাষ্পীভূত হয়। এই বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিনতাপ মেঝের থেকে সংগ্রহ করা হয়, তাহলে মেঝে খুব ঠান্ডা হয়ে যায়। মানে জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তার জন্য যে লিনতাপ দরকার সেটা মেঝের থেকে সংগ্রহ হচ্ছে, সেই জন্য। আবার একটা বলেছে গরমকালে ঘরের দরজা জানলা খোলা রেখে ভেজা পর্দা টাঙাতে হবে, ঘর বেশ ঠান্ডা থাকে। এটা ওইভাবেই লিখবে। কিভাবে লিখবে? গরমকালে ঘরের ভেতরে থাকা বায়ুর তাপমাত্রা অনেক বেশি হয়। ওকে, এই সময় ঘরের জানলা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙালে তাহলে ভেজা পর্দার জল ঘরের ভেতরে বায়ু ও পর্দার থেকে প্রয়োজনীয় লিনতাপ গ্রহণের মাধ্যমে দ্রুত হারে কি হয় না বাষ্পীভূত হয়। এর ফলে ঘরের ভেতরে উষ্ণতা অনেকটাই কমে যায় এবং ঘর বেশ ঠান্ডা হয়। বা এর চেয়েও যদি সহজ করে আমি বলতে চাই, আমরা বলতে পারি গরমকালে বাইরের গরম বায়ু ঘরের মধ্যে প্রবেশ করার সময় ভিজে পর্দায় জল ওই বায়ুর থেকে তাপ শোষণ করে বাষ্পে পরিণত হয়। কি বললাম? গরমকালে বাইরের বা গরম বায়ু ঘরের মধ্যে প্রবেশ করার সময় ভিজে পর্দায় জল ওই বায়ুর থেকে তাপ শোষণ করে, ওকে, আর বাষ্পে পরিণত হয়। ফলে বায়ু তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। এই কারণে ঘর ঠান্ডা হয়। অর্থাৎ ঘরে যখন বায়ুটা প্রবেশ করছে তখন পর্দায় ধাক্কা খাচ্ছে, পর্দা সেখান থেকে গরম বাতাসটা টেনে নিচ্ছে, বাষ্পীভূত করছে, আর ঠান্ডা বাতাসটা ভেতরে ঢুকে যাচ্ছে। এটাই কথা। ওকে, নেক্সট পরের প্রশ্ন। পরে বলেছে জীবের আকৃতি প্রকৃতি জীবনযাত্রার তারতম্যের পিছনে তাপ উষ্ণতার প্রভাব আছে। শীতকালে শীত প্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকায় ওইসব প্রাণীর তুলনায় বেশি লোমশ হয়। হ্যাঁ, ওদের যাদের শরীরটা ঠান্ডা থাকে সেই জন্য। যেমন কুকুর, ওকে, ওদের একটু বেশি লোম শুদ্ধ কুকুর দেখতে পাওয়া যায়, কারণ যাতে ওদের দেহটা ঠান্ডা থাকে সেই জন্য। গরমের দিনে মানুষের গায়ের থেকে দরদর করে ঘাম পড়ে, কুকুরের জিভ থেকে লালা পড়ে, সবই দেহের থেকে দেহ ঠান্ডা রাখার জন্য। আবার এই যে কুকুরের জিভের থেকে লালা পড়ে, পরীক্ষায় আসে প্রশ্নটা, ওকে। আবার মেরু অঞ্চলের ভাল্লুকের দেহর ঘন লোম বা পেঙ্গুইনের গা জড়াজড়ি করে থাকা সবই শরীরের গরম রাখার জন্য। খুব গরমে চারা গাছ শুকিয়ে যায়। আবার গরম বালিতে গিরগিটি সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণী রোদ পোহায়। এইসব ঘটনা তাপের প্রভাবেই ঘটে থাকে। মোট কথা আমরা এখানে বুঝলাম যে গরমের সময় কি হয় না, প্রতিটা যে প্রাণী থাকে বা প্রতিটা যে অ্যানিমালস থাকে সেগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তাদের যে নিজের শরীরকে ঠান্ডা করার প্রক্রিয়াও কি থাকে, বিভিন্ন ধরনের থাকে। এটা অলরেডি আমি তোমাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যেটা প্রশ্নটা কি না, গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপাতে থাকে কেন? দিয়ে দিয়েছি প্রশ্নটা উত্তর। ওকে, আরেকটা প্রশ্ন আসে, পেঙ্গুইন কিভাবে প্রচন্ড ঠান্ডায় হাত থেকে নিজেদেরকে রক্ষা করে? ওই যে বললাম, পেঙ্গুইনের শরীরে পুরু পালকের আবরণ থাকে,
শীতকালে ওই পালক ফুলিয়ে পেঙ্গুইন পালকের মধ্যে বায়ু জমা করে রাখে। বায়ু তাপের কুপরিবাহী হওয়ায় পেঙ্গুইনের শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না। এছাড়া পেঙ্গুইন সর্বদা দলবদ্ধ হয়ে থাকে যাতে একে অন্যের শরীরের তাপ কাজে লাগিয়ে ঠান্ডার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। ঠিক আছে, তো এইভাবে আমরা উত্তরটা লিখবো। কুকুরের ক্ষেত্রেও তাই লিখবো যে কুকুরের শ্বেত গ্রন্থি তার জিভে অবস্থান করে। শারীরিক পরিশ্রম হলে বা দৌড়লে কুকুরের দেহে অতিরিক্ত জলীয় পদার্থ উৎপন্ন হয়, অর্থাৎ ঘাম উৎপন্ন হয়। তাই ঘাম থেকে কুকুর জিভ থেকে লালা নিঃসরণের মাধ্যমে দেহের অতিরিক্ত জল পরিবেশে ছেড়ে দেয় বা ত্যাগ করে দেয়। এই জল বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনটাপ বেশিরভাগ অংশই কুকুর তার জিভের থেকে সংগ্রহ করে, ফলে কুকুরের দেহের তাপ হারিয়ে ঠান্ডা হয়। বাস এইভাবে আমরা দেব। নেক্সট দেখো কি দিয়েছে, বলছে কোন জীব কতটা তাপ দেহের ভেতরে তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সঙ্গে ওই জীব কতটা পরিমাণ তাপের আদান প্রদান করে তার ভিত্তিতে বিভিন্ন জীবের দেহের তারতম্য হয়। অর্থাৎ দেহের যে তারতম্য হয় সেটা সে কতটা পরিবেশে নিজের তাপটা বার করতে পারে বা পরিবেশ থেকে কতটা পরিমাণ তাপ আদান প্রদান করে তার উপর বেস করে। এখানে আমাকে দিয়েছে কিছু আমি একটু করিয়ে দিই। বলছে দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে এসো দেখি মানুষ কি কি করে। ওকে, তাহলে দেহের তাপমাত্রা বেড়ে গেলে ড্যাশ বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয় না, শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয়। শ্বাসক্রিয়া। নেক্সট বলেছে ড্যাশ হার বেড়ে যায়। কিসের হার বেড়ে যায় না, আমরা লিখতে পারি যে ঘাম বেরোনোর হারটা বেড়ে যায়। ঘাম বেরোনোর। নেক্সট বলেছে ড্যাশ ব্যাস বেড়ে যায়। তাহলে ব্যাস বাড়বে হচ্ছে রক্তনালীর ব্যাস বেড়ে যায়। নেক্সট বলেছে ড্যাশ পরিমাণ কমে যায়। খাদ্য গ্রহণের পরিমাণটা কমে যাবে। নেক্সট বলেছে ড্যাশ অনীহা ও কুড়েমি দেখা যায়। কিসে? কাজে অনীহা ও কুড়েমি দেখা যাবে। ওকে, ক্লিয়ার হলো এটা? নেক্সট বলেছে নিচের শব্দভান্ডার থেকে উপরের শূন্যস্থান পূরণ করো। ও এখানেও দেওয়া আছে, এগুলো ইউজ করে নেবে। নেক্সট বলেছে আবার দেহের তাপমাত্রা বা উষ্ণতা কমে গেলে মানুষের শরীরে কি কি ঘটে তা নিচের শব্দভান্ডারের সাহায্যে লেখো। কি কি দিয়েছে? কাঁপুনি, খাদ্য গ্রহণ, ঘাম বেরোনো, লোম। আচ্ছা, তাহলে কি বলেছে এখানটা দেখতে হবে। বলেছে বাবলা, আমরুল, শুষ্নি, রাধাচূড়ার মতো কিছু গাছের পাতা দিনের বেলায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়, আবার রাত হলে মুড়ে যায়, আবার বহু ফুলের পাপড়ি পরিবেশের তাপমাত্রা বেড়ে গেলে খুলে যায়। আচ্ছা ঠিক আছে, এটা তো নর্মাল কথা বলেছে। তাহলে এইটা একটু দেখি কি করতে হবে, তাহলে একবার পড়ে নিই। আবার দেহের তাপমাত্রা বা উষ্ণতা কমে গিয়ে মানুষের শরীরে কি কি ঘটে তার নিচের শব্দভান্ডারের সাহায্যে লেখো। ঠিক আছে, তাহলে কাঁপুনি আমাকে দিয়েছে, আর দিয়েছে খাদ্য গ্রহণ, ঘাম বেরোনো, লোম। তাহলে আমি লিখবো হচ্ছে খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়। কোথায় লিখবো রে, দাঁড়াও, এই ছকটা। হ্যাঁ, লিখবে খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়। 2 নম্বর লিখবে শরীরে কাঁপুনি দেখা দেয়। 3 নম্বর দেবে শরীর থেকে ঘাম
বেরোনোর হার কমে যায়। 4 নম্বর দেবে গায়ের লোম খাড়া হয়ে যায়। গায়ের লোম খাড়া হয়ে যায়। ওকে, এটা দেবে তাহলেই হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার চারপাশের জগতের ঘটনা এটা নিজেরা করবে। এই চ্যাপ্টারে হয়ে গেল তাপটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা ভালো করে পড়ো, বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।